আজকে অ্যাজাইল শেষ হয়ে যাবে। তো এক্সট্রিম প্রোগ্রামিং হচ্ছে অ্যাজাইল ফ্রেমওয়ার্কেরই একটা মেথড এবং এটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট মেথড। ঠিক আছে, এটা কেন প্রমিনেন্ট? কারণ হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি কোডিং করা হয় এবং কন্টিনিউয়াসলি টেস্টিং করা হয়। তাহলে আমরা এটা সংজ্ঞাটা আরেকবার একটু দেখি, যদিও লাস্টের দিন এটা পড়ছিলাম, যে আ সিস্টেম অফ প্র্যাকটিস দ্যাট আ কমিউনিটি অফ সফটওয়্যার ডেভেলপার্স ইজ ইভলভিং টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ quickly delivering quality software and then evolving it to meet the changing business needs. Evolving মানে হচ্ছে নিযুক্ত হওয়া, ঠিক আছে, ইনভলভ হওয়া। তাহলে এখানে কি হয় যে এক্সট্রিম প্রোগ্রামিং এ হচ্ছে একটা ডেভেলপারের একটা কমিউনিটি হচ্ছে কন্টিনিউয়াসলি প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য ইনভলভ হয়, আর হচ্ছে এই অ্যাড্রেস অনুযায়ী তারা হচ্ছে যে বিজনেস নিডসটা আসবে অথবা যেই চেঞ্জটা আসবে সিস্টেমে সেটা হচ্ছে সিস্টেমে ইনক্লুড করে দেয়। এখন যদি আমরা বলি যে এক্সট্রিম প্রোগ্রামিং এ আসলে কি কি প্র্যাকটিস করা হয়, তাহলে হচ্ছে এই নিচের প্র্যাকটিসগুলো করা হয়। তাহলে ফার্স্টটা দেখেন, ইজ টেস্টিং ইজ গুড, লেট এভরিবডি টেস্ট অল দ্য টাইম। এটার মানে হচ্ছে প্রত্যেকবারই কম্পোনেন্ট ডেভেলপ করার পর টেস্ট করা হয় এবং টেস্ট যদি গুড হয় তাহলে একজন দেখলো যে টেস্ট ওকে, তারপরে আবার সবাই মিলে কি করবে, টেস্ট করে দেখবে যে হ্যাঁ এটা আসলেই গুড। তারপর হচ্ছে ইফ কোড রিভিউস আর গুড, রিভিউ অল দ্য টাইম। দ্যাট মিনস যে রিভিউ একটা কোড করলো, এখানে কি হয় যে ডেভেলপারের তো অনেক ছোট ছোট টিম থাকে, তো এই টিমগুলা একজন আরেকজনের কোড অলওয়েজ কি করতে থাকে, রিভিউ করতে থাকে। রিভিউ করা মানে যে ঠিক আছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা, ঠিক আছে, এগুলো হচ্ছে রিভিউ করতে থাকে। তারপর হচ্ছে ইফ ডিজাইন ইজ গুড, রিফ্যাক্টর অল দ্য টাইম। এর মানে ডিজাইন হচ্ছে ম্যাম একজন মনে হয় কানেক্ট হতে পারতেছে না, রিকোয়েস্ট দিছি ঢোকার জন্য। আমাকে তো রিকোয়েস্ট আসে নাই, দাঁড়ান, রিকোয়েস্ট আসলে তো নোটিফিকেশন আসছে, দাঁড়ান একটু দেখে নিই। রাহাত হোসেন আসছেন আপনি? আপনি ই করেন নাই, গুগল ক্লাসরুমে জয়েন হন নাই আপনারা? এখন যে দুইজন জয়েন হইলেন তারা গুগল ক্লাসরুমে অ্যাড নাই? না ম্যাম। কেন অ্যাড নাই কেন? ম্যাডাম ক্লাস এর নেক্সট দিন থেকে আর অ্যাপ্রুভ করবো না। গুগল ক্লাসরুমে সবাই জয়েন হয়েছে, আপনারা কেন জয়েন হতে পারেন না এখনো? আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা আমরা এখানে ছিলাম যে দেখেন, ইফ ডিজাইন ইজ গুড, রিফ্যাক্টর অল দ্য টাইম। আপনার ডিজাইনটা গুড, এখন আপনি এটাকে আরো রিফ্যাক্টর করবেন, মানে আবার রিচেঞ্জ করবেন যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মিট হয়। তারপর হচ্ছে ইজ ইন্টিগ্রেশন টেস্টিং ইজ গুড, ইন্টিগ্রেট অল দ্য টাইম। মানে আপনি ইন্টিগ্রেট মানে হচ্ছে এখানে যেহেতু কম্পোনেন্ট গুলা মানে হচ্ছে আমাদের সিস্টেমের কম্পোনেন্ট গুলো ছোট ছোট করে ডেভেলপ করা হয় ভাগে ভাগে করে, তো এটাকে কি করা হয়, প্রথমে ছোট যেগুলোকে ডেভেলপ করা হয়েছে ওগুলাকে টেস্ট করা হয়, তারপর একটা ধরেন মডিউল এ আর মডিউল বি ডেভেলপ করা হয়েছে, এগুলাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ইউনিট টেস্টের মাধ্যমে দুটাকে আলাদা আলাদা টেস্ট করা হয়েছে। দেন কি হয়, দুটাকে আবার হচ্ছে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেট করে ফের আবার হচ্ছে টেস্ট করা হয়। এটার মানে হচ্ছে যে টেস্টিং ইন্টিগ্রেশন করবেন এবং টেস্টিং আপনি করতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আসলে এটা একদম বেস্ট পর্যায়ে চলে যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে সিম্পলিসিটি ইজ গুড, ডু দ্য সিম্পলেস্ট থিং দ্যাট কুড পসিবলি ওয়ার্ক। আচ্ছা যদি আপনার সিস্টেম সিম্পল হয়, সিম্পল মানে এখানে বোঝাইছে যে ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, কমপ্লেক্স না, যে একটা ওয়েব পেজ অ্যাক্সেস করতে ধরেন খুব কম ন্যূনতম জ্ঞান এবং ন্যূনতম সময় লাগবে, এখানে কোনো কমপ্লেক্স কিছু থাকবে না। ধরেন আপনি কৃষকের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ঠিক আছে, এখন আপনি এখানে যদি কঠিন কিছু দিয়ে রাখেন, যে আপনি এখানে ক্যাপচা দিচ্ছেন অথবা আপনি এখানে চাচ্ছেন যে অনেক কঠিন পাসওয়ার্ড থাকুক অথবা সেই জিনিসটা অনেক কঠিন ইংলিশে লেখা,
তাহলে কিন্তু এটা যাদের জন্য ডেভেলপ করছেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না, সে কিন্তু এটা নিয়ে হ্যাপি থাকবে না। সো ঠিক আছে, এর জন্য সিম্পলিসিটি যদি গুড হয় তাহলে আপনার এখানে কি করতে হবে, জিনিসটাকে একদম সিম্পল রাখতে হবে। ঠিক আছে, ইফ শর্ট ইটারেশন আর গুড মেক দেম রিয়েলি রিয়েলি শর্ট। ইটারেশন মানে কি, যে সবগুলা সিস্টেম হচ্ছে ছোট ছোট ইটারেশনে ভাগ করা থাকে এখানে এক্সট্রিমে, যে একটা ছোট ইটারেশনের পরে আপনাকে আপনার কাজের ফলাফল দেখাতে হবে, মানে ওয়ার্কিং টাইমটা কম, ওয়ার্কিং টাইম না মানে ওয়ার্কিং যে ডেডলাইনটা সেটা কম, যে কতটুকু কাজ করছেন সেটা কন্টিনিউয়াসলি রিভিউ দেখবে। এই কাজগুলো যদি আপনি রেগুলার করেন তাহলে এক্সট্রিম প্রোগ্রামিং আসলে সাকসেসফুলি একটা সিস্টেমে আসলে ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা দেখবো, আর এই যে আমরা এতক্ষণ যেগুলো বলছি সেগুলাই হচ্ছে এখানে লেখা আছে, যে এই যে আমরা বললাম যে এক্সট্রিম প্রোগ্রামিং কি কি প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস গুলাই এখানে হচ্ছে আবার এলাবোরেটরি লেখা। তো প্রথমটা দেখি ইনক্রিমেন্টাল প্ল্যানিং। এর মানে কি, ধাপে ধাপে কাজ করা, রিকোয়ারমেন্ট গুলো একটা স্টোরি বেস থাকে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করে, এখন ছোট শুরু থেকে ছোট ছোট করে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে স্মল রিলিজ, মানে অল্প কাজ করে সেটার ফিডব্যাক ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া। তারপর সিম্পল ডিজাইন, মানে একদমই সিম্পল রাখা ডিজাইন যাতে রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল হয় আবার খুব কমপ্লেক্স কিছু না হয়। তারপর হচ্ছে টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, মানে এখানে কন্টিনিউয়াসলি টেস্ট হবে, যে এক এক ধরেন এখানে যেটা বললো যে অনেকগুলো ডেভেলপমেন্ট টিম থাকে, একজন কোড লিখতেছে ওটা আরেকজনকে দিয়ে টেস্ট করে নেওয়া হয়। এটা আসলে খুবই সিম্পল একটা জিনিস, যে দেখেন আমরা যখন খাতা দেখি তখন কিন্তু এমন এমন ভুল চোখে পড়ে যেটা আপনার কাছে ভুল না, আরেকজনকে দিয়ে রিভিউ নেওয়ালে যেটা হয় যে কোনো ভুল থাকলে সেটা আসলে ধরা পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে রিফ্যাক্টরিং। রিফ্যাক্টর মানে হচ্ছে কোডগুলোকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করা, রিফ্যাক্টর করা মানে কোডগুলোকে ইমপ্রুভ করা। ধরেন যে আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে কি হয়, যেমন কোডের ইউজাবিলিটি বাড়ে, তাই না? ঠিক আমার কোড ধরেন 100 লাইনের হতো, সেটা তখন হয়ে যাচ্ছে 50 লাইনে ফাংশন ইউজ করার জন্য। ঠিক আছে, এর মানে কি, এটা করে যেমন কোড ইউজ করা ইজি হবে, তেমনি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটিও হচ্ছে কমে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে দুজন মিলে একটা কাজ করা, একজন হচ্ছে কাজ মনিটর করবে আরেকজন হচ্ছে কাজ করবে, এবং এদের যে রোল এই রোল কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তারপর হচ্ছে কালেকটিভ ওনারশিপ, এই যে যেটা বললাম যে অনেকগুলো টিম থাকে যেহেতু, এবং এক এক সময় এক একটা টিম এক এক কাজ করবে, কোনো ফিক্স কাজ থাকবে না, সবাই সবার কাজ বুঝবে এবং সবাই সবার কাজ কি করতে পারবে, রিভিউ করতে পারবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, ছোট ছোট কাজগুলাকে মিলে মিলে বড় একটা ওয়েবসাইট বা সিস্টেমে হচ্ছে ডেভেলপ করা। ঠিক আছে, সাস্টেনেবল পেস কি, সাস্টেনেবল পেস মানে হচ্ছে যে কোডের যে অনেক বেশি টাইম নিবে অথবা অনেক বেশি স্পেস নিবে এমন সিস্টেম বা এমন কোডগুলাকে হচ্ছে রিপ্লেস করা নতুন সাস্টেনেবল কোড দিয়ে, মানে নতুন কোড দিয়ে হচ্ছে এগুলাকে রিপ্লেস করা, যাতে সিস্টেমের ভিজিবিলিটিও বাড়ে প্লাস ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন টেস্টিং এর এখানে কিছু লেখা আছে, টেস্টিং থেকে কোয়েশ্চেন এখানে আসবে না, তারপর একটু বলে দিই টেস্টিং মানে কি। দেখেন টেস্টিং ইজ সেন্ট্রাল টু এক্সপি, মানে এক্সট্রিম প্রোগ্রামিং এর মেইন জিনিসটা হচ্ছে টেস্টিং, যে এখানে কন্টিনিউয়াসলি টেস্ট করতে হবে, মানে কি অল্প কোড করবেন সেটাই টেস্ট করবেন, সেখান থেকে ইউজারের মতামত নেবেন, আপনার অন্যান্য ডেভেলপমেন্ট মতামত নেবেন, এটাই হচ্ছে টেস্টিং। তো এটার আরেকটা এর জন্য এটাকে বলা হয় হচ্ছে টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, আগে কোড লিখবেন সেটাকে টেস্ট করতে হবে, দেন হচ্ছে
কোড রান করতে হবে। আচ্ছা, ইউনিট টেস্ট ওয়ান কাইন্ড অফ টেস্ট, এটার নামও মাথায় রাখা, শুধু এখানে কোনো ডিটেলস লিখি নেই কারণ আমরা টেস্টিং এটা ডিটেলস পড়বো। ইউনিট টেস্ট মানে হচ্ছে প্রত্যেকটা মডিউল ধরে ধরে আলাদা আলাদা টেস্ট করা, একটা ওয়েবসাইটকে একদম অ্যাটমিক ভাবে ডিভাইড করা এবং প্রত্যেকটা কি করা, প্রত্যেকটাকে হচ্ছে আলাদা আলাদা করে ডেভেলপ করা। আচ্ছা, এরপরে আসে কি যে এক্সট্রিম প্রোগ্রামিং একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট। কাস্টমার ইনভলভমেন্টের কাজ কেন খুবই ইম্পর্টেন্ট, যেখানে কাস্টমারের সাথে তারা কোলাবোরেশন করে, কাস্টমারের কাছ থেকে এরা ওয়ার্কশপ এর মাধ্যমে হচ্ছে একটা কি বলবো, একটা স্টোরি বেসড একটা ওয়ার্কশপ করে, যেখান থেকে কাস্টমার সাথে তাদের হচ্ছে কোনো ফর্মাল কোনো কথাবার্তা হয় না, একদমই ক্যাজুয়াল কথাবার্তা হয়, যেটা থেকে তারা কি হয় যে স্টোরি আকারে কাহিনীটা নেয় যে কি আসলে করতে হবে, ঠিক আছে। এবং কন্টিনিউয়াসলি কাস্টমারের সাথে হচ্ছে এদের কমিউনিকেশন হয়, যে ফিডব্যাক না হয়, এবং ফিডব্যাক নিয়ে দেখা হয় যে আসলে এই যে কাজটা করতেছে কিনা এটার ভ্যালিডেশন কেমন, এটা কি আদৌ ঠিক কাজ, নাকি কাস্টমার যেটা চাচ্ছে সেটা কি তারা করতে পারতেছে নাকি পারতেছে না, ঠিক আছে। তাহলে এখন কাস্টমার তো আসলে ফুল টাইম কাজ করতে পারবে না বা ফুল টাইম সিস্টেমে সময় দিতে পারবে না, বাট যতটুকু দিতে পারে ততটুকুই হচ্ছে তাদেরকে সময় দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন পেয়ার প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা উপাদান হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, যেটা আমরা একটু আগে দেখলাম, যে এখানেই দেখছি, দেখেন এখানে ছিল এই যে পেয়ার প্রোগ্রামিং, এক্সট্রিম প্রোগ্রামিং এর প্র্যাকটিস। পেয়ার প্রোগ্রামিং মানে কি, পেয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে দুজন পিপল, দুজন ডেভেলপার বা দুজন কোডার একটা মেশিনের সাথেই কাজ করবে। এটার কাজ হচ্ছে রোল শিফট হবে, যে একজন যখন কোড করবে আরেকজন তাকায় তাকায় দেখবে যে ঠিক আছে কিনা, ঠিক আছে। মানে একটা কাজ যখন দুজন মিলে করে তখন কি কাজটা আরো কিন্তু বেশি কারেক্ট হওয়ার পসিবিলিটি বাড়ে, ঠিক আছে। তো এটার কি, এটার বেনিফিটস হচ্ছে একটু আউটপুট একটু কম হয়, কিন্তু যেটা হয় যে বেটার ডিজাইন হয়, বেটার ডিফেক্ট বের করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনি কারো সায় পাচ্ছেন না, তখন কিন্তু কাজটা করা কঠিন হবে। বাট আপনি যখন কারো সায় পেয়ে যাবেন যে হ্যাঁ তুমি এই কাজটা করতে পারো, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু আপনার এই কাজটা করার জন্য সাহস পাবেন। এখানেও সেম, যে পেয়ার প্রোগ্রামিং থাকলে যেটা হয় যে দুজন থাকে, একজন তখন একটু সাহস পায়, আচ্ছা ঠিক আছে এই কাজটা আমি করবো, এই চেঞ্জটা আমি করতে চাচ্ছি, বা এই কোডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই কোডটা এই ডিজাইনটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তখন দুজন মিলে ডিসিশন নেওয়াটা আরো ইজি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্যাক্টরিং। রিফ্যাক্টরিং যেটা বলতেছিলাম, যে রিফ্যাক্টরিং মানে হচ্ছে সিস্টেমের ডিজাইনকে চেঞ্জ করা, যে আপনার ডিজাইনটা ভালো কিন্তু আপনি আরো কাস্টমারের কাছ থেকে আরো ফিডব্যাক নিলেন এবং আরো ট্রাই করলেন যাতে আরো জিনিসটা আরো বেটার হয়, ঠিক আছে। সেটাই হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। তাহলে সেটাই হচ্ছে রিফ্যাক্টরিং। এক্সাম্পল অফ রিফ্যাক্টরিং কি দেখেন, রিঅর্গানাইজ বিজনেস ক্লাস মানে কি, যে এমন ভাবে হচ্ছে ডিজাইন করা, রিঅর্গানাইজ করা একটা ক্লাসকে অথবা একটা কোডকে যাতে করে ডুপ্লিকেট কোড রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তারপরে হতেছে অ্যাট্রিবিউটস আর মেথড গুলাকে এমন ভাবে লেখা যাতে সেগুলাকে যে কোনো তার আন্ডারে যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে এক্সেস করতে পারি ঠিকঠাক মতো, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি, দ্য রিপ্লেসমেন্ট অফ ইনলাইন কোড উইথ কলস টু মেথড দ্যাট হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম। মানে কি, এখানে হচ্ছে অনেকগুলা কোড না লিখে সেটাকে একটা প্রপার ফাংশন দিয়ে রিপ্লেস করা, যাতে করে হচ্ছে আপনি যখন কোডটা লিখবেন তখন কোডটাকে হচ্ছে ফাংশনটাকে কল করলেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন হচ্ছে ওয়াই এক্সপি ওয়ার্কস, কেন আসলে এক্সপি থেকে আসলে বেনিফিট পাওয়া যায়, কারণ হচ্ছে এটা একটা লাইট ওয়েট প্রসিডিউর। লাইট ওয়েট মানে হচ্ছে এখানে ডিসিপ্লিন আছে কিন্তু ছোট ছোট রিলিজের মাধ্যমে কাজ করে। তারপর হচ্ছে আন্ডারস্টেড পিপল ডু হোয়াট ইজ ইজিয়েস্ট,
এখানে যেহেতু অনেক ছোট ছোট রিলিজ থাকে, রিলিজ মানে হচ্ছে ধরেন আপনাকে 5 দিনের মধ্যে কাজ দেখাতে হবে যে কতটুকু কাজ করছে। তো নর্মালি মানুষ যখন স্ট্রেসে থাকে তখন সে চায় কি যে অল্প কাজ হোক কিন্তু ঠিকঠাক মতো কাজ হোক, মানে এই কাজ আমাকে আবার করতে হবে না হয়। সো আন্ডার স্ট্রেসে থাকলে যেটা হয় যে মানুষ সবচেয়ে সহজ যেটা সেটা করে। তো এটা একটা সুবিধা, ঠিক আছে। ডেভেলপমেন্ট অ্যাজ আ কনভারসেশন, দ্যাট মিনস ডেভেলপমেন্টে হচ্ছে যেহেতু কন্টিনিউয়াসলি যারা হচ্ছে মানুষ বা যারা হচ্ছে ক্লায়েন্ট তাদেরকে ইনক্লুড করা হয়, সো ডেভেলপমেন্টে কি একটা কনভারসেশন হিসেবে কাজ করে, ঠিক আছে। দ্য কোড ইজ ডকুমেন্টেড, মানে হচ্ছে এখানে ডকুমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট, কে কতটুকু কাজ করছে কি করছে। আর এক্সপিরিয়েন্স ফান কেন, দুজন মিলে একটা কাজ করতেছে, একজন আরেকজনকে হেল্প করতেছে, সো এক্সপিরিয়েন্স ফান। এখন দেখি এখান থেকে কারা বেনিফিটেড হয়। এখান থেকে বেনিফিটেড হয় হচ্ছে প্রোগ্রামার্স, কাস্টমার্স, দুই গ্রুপই। কারণ প্রোগ্রামার্স কিভাবে হয় দেখেন, গেট ক্লিয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রায়োরিটিস, যেহেতু নিজেদের মধ্যে কমিউনিকেশন খুব ভালো, কাস্টমারের সাথে কমিউনিকেশন খুব ভালো, সেহেতু এদের রিকোয়ারমেন্ট অনেক ভালো আর হচ্ছে প্রায়োরিটি মানে ক্লিয়ার থাকে যে কি কাজ করতে চাচ্ছে, এবং এরা প্রায়োরিটিও পায়। ক্যান ডু আ গুড জব, এক্সপিরিয়েন্স থাকে, সবাই মিলে কাজ করলে একটা ভালো আউটপুট দিতে পারে। ক্যান মেক টেকনিক্যাল ডিসিশন, এরা এদের মধ্যে ডিসিপ্লিন থাকলেও এরা কি করতে পারে, নষ্ট হয়ে গেছে, এরা নিজেদের মধ্যেও হচ্ছে কি করতে পারে, টেকনিক্যাল ডিসিশন গুলো নিতে পারে, ঠিক আছে। ডোন্ট ওয়ার্ক ওভার টাইম, এই স্ট্রেসে কাজ করে ঠিকই, বাট এদেরকে ওভার টাইম করতে হয় না, এদের জন্য একটা ফিক্স টাইমিং থাকে। আর কাস্টমার কিভাবে বেনিফিট হয়, এরা বিজনেস ভ্যালুটা বুঝে, আসলে সিস্টেম ঠিক মতো ডেভেলপ হচ্ছে কিনা, এরা ফিডব্যাক দিতে থাকে কন্টিনিউয়াসলি, এরা অলওয়েজ ইনফর্ম থাকে যে বিজনেসে কতটুকু রেভিনিউ হচ্ছে, তারা কত পার্সেন্ট পাবে, যারা স্টেক হোল্ডার্স আছে তারাও তো ওয়ান কাইন্ড অফ কাস্টমার, ঠিক আছে। ক্যান চেঞ্জ দেওয়ার মাইন্ড, যেহেতু এটা অ্যাজাইল মেথড, সো তাদের যদি কখনো মনে হয় যে না এই জিনিসটা চেঞ্জ করতে হবে, সেটা ওরা চেঞ্জ করতে পারে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে মা, এটা খেও না, তোমাকে ভালো চকলেট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন? এক্সপি থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, আজান কখন দিবে? এখন তো ম্যাম এই তো আর বেশি দেরি নেই, আর কয়েক মিনিটের মধ্যে দিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আজান দেওয়া পর্যন্ত আমরা পড়ি, পরে আজানের সময় একটু ব্রেক দিয়ে নামাজ পড়ার পরে আবার শুরু করবো, ঠিক আছে। ম্যাম আমাদের সিটি কবে নিবেন বলছিলেন? আচ্ছা, সিটিটা তো আপনারা বললেন যে নেক্সট শুক্রবারে দিবেন না, তারপরের উইকে দিবেন। জি ম্যাম। হ্যাঁ ম্যাম বলছিলাম। আচ্ছা, ওরকমই হবে। আর হচ্ছে আমি এটা এই যে স্ক্রামটাও সহজ, এটা শেষ করে দিয়ে তারপরে হচ্ছে ল্যাব শুরু করব। আজকে অ্যাজাইলটা শেষ করে দিব, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমরা স্ক্রামটা শুরু করি। আজান দিলে আপনারা হচ্ছে যতটুকু ব্রেক লাগে নামাজের, তখন হচ্ছে আমাকে সবাই যখন জয়েন করে তখন একটা মেসেজ দিন, তখন আমিও জয়েন করব, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি, আজান দেওয়ার আগ পর্যন্ত পড়ি। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মেথড। এখন আমরা অন্য একটা মেথড দেখবো। আসলে অ্যাজাইলের অনেকগুলা প্র্যাকটিস আছে, এটা তো একটা ফ্রেমওয়ার্ক, মানে আমরা এই ফ্রেমওয়ার্ক নিয়ে অনেকগুলা পথে হাঁটতে পারি, অনেকগুলা ভাবে কাজ করতে পারি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রাম। স্ক্রাম নরমালি বোঝায় যে স্ক্রাম হচ্ছে রাগবি ফুটবল বা ফুটবল খেলার একটা কি বলে ওটাকে, মানে একটা নিয়ম বলতে পারেন, ঠিক আছে। তো এখানে কি হয় দেখেন, আই স্ক্রাম ইজ আ ওয়ে টু রিস্টার্ট দ্য গেম, আর স্ক্রাম ইজ আ ওয়ে টু রিস্টার্ট দ্য গেম আফটার অ্যান ইন্টারাপশন। মানে খেলার সময় অনেক সময় যে ফাউল টাউল হয় বা কিছু একটা হয় না, আপনারা যারা ফুটবল দেখেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে ওই একটা গেমে যখন একটা ইন্টারাপশন আসে তখন স্টার্ট করার যে ওয়েটা, সেটা রিস্টার্ট করার যে ওয়েটা, সেটাকেই বলতেছে হচ্ছে স্ক্রাম। হ্যাঁ, এখন এখানেও হচ্ছে সেই স্ক্রামের কনসেপ্ট থেকে অ্যাজাইলে একটা
কি চাও? হ্যাঁ? আচ্ছা দিচ্ছি, একটু ওয়েট করো, দিচ্ছি। ম্যাম আজান দিয়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা স্ক্রামটা আজান শুরু করে আমি হচ্ছে তাহলে লিভ নিচ্ছি। এই লিংকে আবার ক্লাস হবে। আপনারা আমাকে একটা মেসেজ দিন, সবাই জয়েন হয়ে একটা মেসেজ দিন গ্রুপে, আমি তখন আবার জয়েন হব, ঠিক আছে? শাহিনা আছেন? জি ম্যাম। আচ্ছা আমি লিভ নিচ্ছি, হ্যাঁ? আমি পিসি অন করে আপনারা তো নামাজ পড়ে সবাই আসার পর আমাকে একটা মেসেজ দিন, তখন আমি জয়েন হব। এই লিংকেই জয়েন হবেন। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে।
আলামিন ফেজের নিচে কেন নাকি?
ম্যাম কি বলতেছে কিছু? না কিছু বলছি না, আরো তো প্রায় 20 জনের উপরে জয়েন ছিল, এর জন্য এখনো শুরু করছি না। ক্লাস কি শুরু করব? ম্যাম আর একটু ওয়েট করে না, সবার এদিকে আজকে ম্যাম কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে, এই যে আমার এদিকে চলে আসে। আমাদের এখানেও কারেন্ট হচ্ছে, আমি আসার পরে, আমি আসছি কখন 4:30 5টার দিকে আসছি, এরপরে 2বার গেছে আসছে। আবার ওই যে রামপুরাতে তো অনেক বাজে অবস্থা ছিল বললাম, বাস অনেক ঘুরে আসছে, এলিভেটেড এক্সপ্রেস হয়ে আসতে গেছে বাসের, ভার্সিটি বাসের। আচ্ছা ঠিক আছে, আপনারা বললে আমি শুরু করবো। হ্যাঁ, আমি জয়েন হয়ে আছি।
আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলছে, আমি শুরু করে দিই ক্লাস। কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমরা স্ক্রাম থেকে পড়তেছিলাম। তো দেখেন, স্ক্রাম মানে কি? স্ক্রাম হচ্ছে একটা যে কোনো জিনিস, মানে এই টার্মটা আসছে ফুটবল থেকে, যে ফুটবলে ধরুন কোনো একটা ইন্টারাপশন হইলো, ইন্টারাপশন হওয়ার পরে নতুন করে তো খেলাটা শুরু করতে হবে। তো সেই খেলাটা শুরু করার যে ওয়েটা, যেই রুলস এর মাধ্যমে এটা করা হয়, সেটাকে বলতেছে স্ক্রাম। আর যদি আমরা এই স্ক্রাম থেকে অ্যাজাইলের স্ক্রাম জিনিসটা আসছে ওই কনসেপ্ট থেকে, তাহলে এখানে দেখেন স্ক্রাম কি? স্ক্রাম অ্যাপ্রোচ ইজ আ জেনারেল অ্যাজাইল মেথড বাট ইট ফোকাস on its managing iterative development rather than specific agile practice. এখানে যেমন আমরা এক্সপি তে দেখছি যে কন্টিনিউয়াসলি কোডিং হচ্ছে, ঠিক আছে? একদম আজকে ধরেন কোডিং হচ্ছে, কালকে টেস্ট হচ্ছে, তারপরের দিন একটা রিভিউ হচ্ছে, এরকম। বাট স্ক্রামে যেটা হয়, স্ক্রামে হচ্ছে কাজটা ইটারেটিভ ওয়েতে হয়, মানে এখানে যেমন হচ্ছে আর রিভিউ হচ্ছে, এখানে সেরকম না, এখানে হচ্ছে একটা সিস্টেমিক ওয়েতে হয়, ঠিক আছে? এর জন্য এখানে কতগুলো ফেজ আছে। প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ আবার এক্সট্রিম প্রোগ্রামিং এ ছিল না, ফেজ টেজ আবার কিন্তু আমরা এক্সট্রিম প্রোগ্রামিং এ পাইনি। তো প্রথম ফেজটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। এখানে কি হয়, এই ফেজে হচ্ছে আপনার প্ল্যানিং করা হয় যে আমাদের এই প্রজেক্টের গোল কি, প্রজেক্টের আর্কিটেকচার কেমন হবে, ঠিক আছে? আর এক্সট্রিম প্রোগ্রামিং এ কি হতো, কন্টিনিউয়াসলি কোড করতে করতে ওরা দেখতো যে ডিজাইনটা কেমন হবে। দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? একটা হচ্ছে কন্টিনিউয়াসলি কোডের মাধ্যমে কোনো ফিক্স ডিজাইন থাকে না, আস্তে আস্তে ডেভেলপ হয়। আর স্ক্রামে হচ্ছে প্রথমেই ডিজাইনটা ডেভেলপ করে ফেলা হয়। আচ্ছা, তারপরে দেখেন, দিস ইজ ফলোড বাই আ সিরিজ অফ স্প্রিন্ট সাইকেলস ওয়্যার ইচ সাইকেল ডেভেলপস অ্যান ইনক্রিমেন্ট অফ দ্য সিস্টেম। এখানে হচ্ছে কিছু সাইকেল থাকে, সাইকেল মানে ছোট ছোট রিলিজের জন্য ছোট ছোট ওয়ার্কিং ডেডলাইন থাকে, সেটার মধ্যে কাজ করতে হয়। আমরা স্ক্রামের ডিটেলস পড়বো সামনে, এই স্লাইডে 2-3টা পেজ পরেই পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য প্রজেক্ট ক্লোজার ফেজ wraps up the project, completes required documentation and such as system help frames and user manuals and assess the lessons learned from the project. এখানে হচ্ছে স্ক্রামে একটা ক্লোজার ফেজ থাকে যেখানে সবকিছু মনিটরিং করা হয় যে আমার কাজ ঠিক মতো হয়েছে, আমার টেস্ট ঠিক মতো হয়েছে, এখানে সবাই ঠিকঠাক মতো স্যালারি দেওয়া হয়েছে, সব বাজেট ঠিকঠাক মতো ফিল আপ হয়েছে, মানে পুরো একটা প্রজেক্টের ক্লোজার, যে এই প্রজেক্ট নিয়ে আমরা আর বসবো না, এরকম একটা ফেজ থাকে, যেটা আসলে এক্সট্রিম প্রোগ্রামিং এ থাকে না। এখানে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এটা কিসের ছবি? এটা হচ্ছে পুরা স্ক্রামটা কিভাবে কাজ করে। ছবিটা আসলে আপনার দেখে নিন, ছবিটা লাগবে না, আমি জাস্ট মানে একটা স্লাইড রাখছি। এখন দেখেন স্ক্রামের কম্পোনেন্টস কি কি, যে আমরা এই স্ক্রামটাকে যদি সাকসেসফুলি কি বলে এটাকে, মানে সাকসেসফুলি ওয়ার্কআউট করতে চাই, যে সাকসেসফুলি হচ্ছে আমার সিস্টেমটা স্ক্রাম দিয়ে হচ্ছে ডেভেলপ হবে, তাহলে 3টা কম্পোনেন্ট এনশিওর করতে হবে। ফার্স্টেরটা হচ্ছে স্ক্রাম রোলস। স্ক্রাম রোলস মানে এই সিস্টেমের সাথে কারা কারা জড়িত এদের সবাইকে এক একটা করে রোল দেওয়া, এই রোলগুলোকে বলা হচ্ছে স্ক্রাম রোলস, যে কে কি করবে এরকম। দেন হচ্ছে দা প্রসেস, যে আমরা ইনিশিয়াল যে প্রসেসগুলা ডেভেলপ করছি, যে কিভাবে কাজটা হবে, কোন কোন স্টেপস আমরা ফলো করব কাজটার জন্য, এগুলো আসবে দা প্রসেসে। এরকম হচ্ছে এরপর হচ্ছে স্ক্রাম আর্টিফ্যাক্টস। স্ক্রাম আর্টিফ্যাক্টস এর মধ্যে যাবে হচ্ছে এই যে প্রসেসগুলোকে আমি নিয়ে কাজ করলাম, এখন এই প্রসেসগুলো কতটুকু ঠিক আছে সেটা যাবে হচ্ছে স্ক্রাম আর্টিফ্যাক্টস এর মধ্যে। আরো অনেক কিছু আছে, এগুলোর আসলে সাব কম্পোনেন্ট আছে, দেখবো এগুলো আমরা। আচ্ছা, স্ক্রাম রোলস শুরু করতেছি। স্ক্রাম রোলের প্রথমেই থাকে হচ্ছে স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টারের কাজ কি দেখেন, সে হইতেছে ম্যানেজার অফ দ্য প্রজেক্ট। একদম সিম্পলি যদি বলতে চাই, যে কি ম্যানেজার অথবা টিম লিডার হচ্ছে স্ক্রাম মাস্টার। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে স্ক্রামটা যাতে ঠিকঠাক মতো ওয়ার্কআউট করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি করে,
ইম্পিডিমেন্টস। ইম্পিডিমেন্টস মানে হচ্ছে অ্যানোমালিস যেগুলো আছে, যে এরর কি কি আছে, কোন ওয়ার্ক পারসনটা হইতেছে ইনএফিশিয়েন্ট বা এক্সপিরিয়েন্স নাই, কাজ করতেছে না, কি কি অ্যানোমালিস আছে এইসব রিমুভ করে ইম্পিডিমেন্টস মানে। মানে প্রিলিমিনারি যে কাজটা করবে সে একদম প্রথম দিকে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার করবে। স্ক্রাম মাস্টার মানে সিম্পলি আমরা ধরে নেব প্রজেক্ট ম্যানেজার, যে প্রজেক্টটাকে ম্যানেজ করতেছে। দেন হতেছে এই প্রত্যেকটা ম্যানেজার অথবা টিম লিডারের আন্ডারে একটা করে টিম থাকে এবং টিমগুলোর সাইজ খুবই ছোট। দেখেন যে 5 থেকে 10 জনের টিম থাকে এবং এখানে কি থাকে ক্রস ফাংশনাল। দ্যাট মিনস যে এই 10 জন ধরেন 5 জনের টিম, এই 5 জনের টিমের মধ্যে সবাই থাকবে। কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকবে, প্রোগ্রামার্স থাকবে, ইউআই ডিজাইনার থাকবে, সবাই থাকবে। মানে একটা টিম একটা স্বয়ং সম্পূর্ণ টিম। এখানে এমন না যে শুধু টিমটা হইতেছে, এখানে এমন না যে শুধু টিমটা হচ্ছে কি বলে এটাকে বলেন, মানে শুধু টিমটা কিউ এর টিম না, শুধু টিমটা প্রোগ্রামার্স এর টিম না, ঠিক আছে? এখানে হচ্ছে সবাই মিলে একটা করে টিম বানাবে। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে টিম ইজ সেলফ অর্গানাইজিং, মানে নিচেরাই আসলে ঠিক করে নিবে কার রোল কি। আর নরমালি হচ্ছে এখানে ফুল অনেক সময় দেখেন যে ফুল স্ট্যাক ডেভেলপার খুঁজতেছে, ফুল স্ট্যাক ডেভেলপার কেন খুঁজে? কারণ তখন হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে একসাথে নিজেদের মধ্যে কি মানে রোল চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এর জন্য। ওকে, মেম্বারশিপ ক্যান চেঞ্জ অনলি বিটুইন স্প্রিন্টস, মানে যে স্প্রিন্টস এর মধ্যে মেম্বারশিপ চেঞ্জ হতে পারে। আচ্ছা, একটু পরে দিচ্ছেন, একটু ক্লাসটা নিয়ে নিই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনারকে যার আসলে প্রোডাক্টটা যে টাকা দিচ্ছে তারাই হচ্ছে প্রোডাক্ট ওনার, ঠিক আছে? তাহলে আমাদের রোলগুলা গেল। এখন দেখি প্রসেস। প্রসেস মানে কি, কিভাবে আসলে এটাকে আমরা সাকসেসফুলি কাজ করতে পারবো এটা নিয়ে। তাহলে প্রথমটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। এটা হচ্ছে একদম প্রথম দিককার মিটিং, যে কিভাবে আমরা কাজটাকে শুরু করব। দেন হচ্ছে স্প্রিন্ট, তারপরে হচ্ছে ডেইলি স্ক্রাম, তারপর হচ্ছে স্প্রিন্ট রিভিউ মিটিং। আমরা এখন তাহলে শুরু করি হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। স্প্রিন্ট প্ল্যানিং মিটিং কি, a collaborative meeting in the beginning of each sprint between the product owner, scrum master and the team, ঠিক আছে? takes 8 hours and consists of 2 parts. আচ্ছা, এটাকে আমরা বলতে পারি ওয়ার্কশপ। আপনাদেরকে বলতেছিলাম না লাস্ট ক্লাসে, যখন আসলে একটা সফটওয়্যার ডেভেলপ হয় তখন সবার সাথে বসে একটা ডিসকাশন করা হয়, ঠিক আছে? এই ডিসকাশনটাকেই বলা হচ্ছে যে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। তাহলে এটার প্রথম, এটা কি হয়, এটা দুইটা ভাগে ভাগ করা হয়, 8 থেকে 8 আওয়ার। আর এখানে হচ্ছে 8 আওয়ার নর্মালি লাগে, মানে সারাদিনই লেগে যায় আসলে, ঠিক আছে? কারণ সবার সাথে বসে কথা বলা, ডিসকাস করা, হাতে কলমে কাজ করা, সবকিছু মিলে অনেক টাইম লেগে যায়। আচ্ছা, তারপরে এটা গেল আমার স্প্রিন্ট প্ল্যানিং মিটিং, মানে একদম শুরুতে কি কাজ করবো সবকিছু এখানে ডিফাইন করা থাকে, বাজেট টাজেট কন্ট্রাক্ট সবকিছু। তাহলে ফার্স্ট পার্টে কি হয় দেখেন, ক্রিয়েটিং প্রোডাক্ট ব্যাকলগ, মানে প্রোডাক্টটা কিভাবে, ব্যাকলগ মানে বোঝাচ্ছে যে মেনু ক্রিয়েট করা, যে আমি কি করব এখানে। তারপরে ডিটারমাইন দ্য স্প্রিন্ট গোল। স্প্রিন্ট গোল মানে এই যে আমি সামনে কাজটা করব, কি কি আমার গোল এখানে অ্যাচিভ করতে হবে সেটা, ঠিক আছে? এখানে কে কে থাকে দেখেন, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, স্ক্রাম টিম, সবাই থাকে। এরপরে কি হয়, এরপরে সেকেন্ড পার্ট হয়। সেকেন্ড পার্টে নর্মালি প্রোডাক্ট ওনার থাকে না, প্রোডাক্ট ওনার যেসব রিকোয়ারমেন্ট বলেছে তার উপরে বেস করে স্ক্রাম মাস্টার মানে ডেভেলপার টিমের যারা আছে তারা সবাই মিলে হচ্ছে কাজ করে, যে হ্যাঁ আমাদের ঠিক আছে, আমাদের এই কাজটা এইভাবে করতে হবে। মানে এটা হচ্ছে ধরেন আপনি ক্লায়েন্টের সাথে বসে একটা আলাপ আলোচনা করবেন, দেন ক্লায়েন্টকে বাদ দিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রি প্রজেক্ট বা কিক অফ মিটিং। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্প্রিন্ট মিটিং এর একটা
স্পেশাল ফর্ম, এটা হচ্ছে মিটিং এর শুরুতেই করা হয়। আপনাদের নিশ্চয়ই যারা জব করেন তারা জানেন যে এরকম একটা জিনিস আছে যে মিটিং কি করা হয়, শুরু করা হয় একদম একটা মিটিং করা হয় যে হ্যাঁ আমি এভাবে কাজ করবো, যে কোনো কাজ শুরু করার আগে একটা মিটিং করা হয়, সেটাই হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। কিক অফ মিটিং এটাকে বলা হয়। এটা শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, এটা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই হইতে পারে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, আমি একটু পানি খাবো, 1 সেকেন্ড একটু আপনারা হোল্ড করেন, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা চলে আসছি, হ্যাঁ আবার শুরু করি। তাহলে প্রি প্রজেক্ট বা কিক অফ মিটিং পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমরা যাই হচ্ছে স্প্রিন্ট। এরপরে স্প্রিন্ট হইতেছে মেইন জিনিস এই যে স্ক্রামের, এটা হচ্ছে দেখেন a month long iteration during which is incremented a product functionally। এর মানে এখানে হচ্ছে 1 মাসের একটা টাইম লিমিটেড, যে এই 1 মাসের মধ্যে কে কতটুকু কাজ করবে সেটা একটা ডিফাইন করা থাকবে। এবং 1 মাস পরে কি হয় যে সবাই মিলে আবার বসে। দেখেন এই সময় যখন হবে তখন এই স্ক্রাম টিম যখন কাজ করবে বা ডেভেলপাররা যখন কাজ করবে, তখন এখানে কেউ হচ্ছে কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না, মানে কেউ সিম্পল কথায় নাক গলাতে পারবে না। এখানে শুধু হচ্ছে ডেডিকেটেড টিম কাজ করবে। এবং প্রত্যেকটা স্প্রিন্ট শুরু হয় হচ্ছে ডেইলি স্ক্রাম মিটিং। ডেইলি স্ক্রাম মিটিং কি? It is a short 15-minute long meeting which is held every day before the team starts working. এখানে কি থাকে? স্ক্রাম মাস্টার থাকে আর স্ক্রাম টিম থাকে। একদম সিম্পল জিনিস যে কতটুকু কাজ হয়েছে, কি কি কাজ হয়েছে, ডেইলি একটা রিভিউ না। তাহলে এখানে কোয়েশ্চেন দেখেন কি, এখানে 3টা কোয়েশ্চেন নরমালি টিম লিডার করে। প্রথমটা হচ্ছে what did you do since the last scrum? Last scrum থেকে এই scrum পর্যন্ত তুমি কি করছো? Then what are you doing until the next scrum? Next scrum এ তুমি কি করবা? What is stopping you getting on the work? যারা ঠিকমতো কাজ করে না টিম মেম্বার, তাদেরকে অ্যানসার করতে হয় কেন তারা ঠিকমতো কাজ করতেছে না। ওকে, আচ্ছা তারপরে কি ডেইলি স্ক্রাম। দেখেন এটা কিন্তু কোনো প্রবলেম সলভিং সেশন না, এখানে জাস্ট ইনফরমেশন কালেক্ট করা হয় এবং মানুষকে মোটিভেশন দেওয়া হয়। কারণ আপনি যখন দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কাজের মনিটরিং হচ্ছে, তখন কিন্তু আপনি নিজেই কাজ করতে আগ্রহী হবেন। ব্যাপারটা হচ্ছে এমন। কেউ কিছু বললেন? বলেন। ম্যাম যে কোশ্চেন 3টা দেখাইলেন, এই কোশ্চেন কি মানে কোশ্চেনের সিস্টেমটা দেখাইছে না এর অ্যান্সার করতে লাগবে আমাদের? এই টিম মেম্বার গুলো এই অ্যান্সার গুলো আসলে নরমালি করে, টিম মাস্টার জিজ্ঞেস করে। দেখেন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে না, টিম লিডার জিজ্ঞেস করবে যে আপনি লাস্ট স্ক্রামে কি করেছেন, মানে আপনি লাস্ট ডেতে কি করছেন, আজকে আপনি কি করবেন, আপনার কাজ কেন ঠিক মতো হচ্ছে না। একদম সিম্পল ভাষায় মনিটরিং করা। কারণ হচ্ছে মনিটরিং যখনই করা হয় তখনই কিন্তু কাজগুলো কি হয় বলেন তো, অনেক বেশি ভালো হয়। মানে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের জানতে লাগবে, তাই না? জানতে পারি, এটা একটা ডিসকাশন। ধরুন আপনি একটা টিম লিডার, আপনার টিমের আন্ডারে অনেকগুলা মানুষ আছে, তো মানুষগুলোকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি লাস্ট স্ক্রামে কি কাজ করছেন বা আপনি লাস্ট দিন কি কাজ করছেন,
কতটুকু কাজ কমপ্লিট হলো, আজকে আপনি কি কি কাজ করবেন, ঠিক আছে। কেউ কোনো টিমের যদি কাজ ঠিক মতো প্রোগ্রেস না হয় তাদেরকে জিজ্ঞেস করবে কেন কাজ প্রোগ্রেস হচ্ছে না। মানে একটা সিম্পল ডিসকাশন দিনের শুরুতে মোটিভেট করা আর কি, যে আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারছি? জি ম্যাম। ধরেন আপনি একটা স্টুডেন্টকে পড়ান বাসায়, তাকে আপনি জিজ্ঞেস করেন যে আজকে তুমি কি কি পড়ছো, ঠিক আছে, আজকে তোমার কি কি হোমওয়ার্ক করবা সামনে, ঠিক আছে, পড়াশোনা কেন করতেছো না, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর ডেইলি স্ক্রাম গেল, এখন কি স্প্রিং রিভিউ মিটিং। এই যে 1 মাস বা 15 দিন একটা টাইম ডিউরেশনের পরে, মানে একটা স্প্রিন্টের পরে সবাই মিলে হচ্ছে স্প্রিন্ট রিভিউ মিটিং হয়, এবং এখানে সবাই থাকে, এবং এখানে কি হয় যে কতটুকু কাজ হইলো, মানে 1 মাসের মধ্যে কতটুকু প্রোগ্রেস করতে পারলাম, ঠিক আছে, সেটাই হচ্ছে স্প্রিন্ট রিভিউ মিটিং। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো স্ক্রাম আর্টিফ্যাক্ট। স্ক্রাম আর্টিফ্যাক্টের মধ্যে 3টা জিনিস আছে, প্রোডাক্ট ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ, বার্ন ডাউন চার্ট। এখন আমরা দেখি প্রোডাক্ট ব্যাকলগ কি। আচ্ছা, প্রোডাক্ট ব্যাকলগ মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফর আ সিস্টেম এক্সপ্রেসড অ্যাজ আ প্রায়োরিটাইজ লিস্ট অফ ব্যাকলগ আইটেমস। মানে এটা নরমালি একটা স্প্রেডশিট যেখানে হচ্ছে কি কি প্রোডাক্ট আসলে আমরা ডেভেলপ করতেছি, কি কি রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতেছি, সেটার একটা লিস্ট থাকে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে দেখেন এখানে কি থাকবে, এস্টিমেশন অফ প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস। এখানে মানে হচ্ছে যে আরো থাকবে, ধরেন হচ্ছে আরো সহজভাবে কিভাবে আপনাদের বুঝাবো, এই যে প্রোডাক্ট কতটুকু আপনি ডেভেলপ করছেন, ঠিক আছে, কতটুকু কাজ হয়েছে সেটাও এখানে থাকবে, যে কত ঘন্টা কাজ করছেন, কি কি কাজ করছেন, সেটারও একটা ডকুমেন্টেশন, কাইন্ড অফ ডকুমেন্টেশন। এখান থেকে আসলে আপনাদের প্রোডাক্ট ব্যাকলগ কি সেটা পড়লেই হবে, বাকি জিনিসগুলো আমি বুঝার জন্য দিছি, মানে এত কিছু আপনাদের আসলে এখান থেকে পড়তে হবে না। ওকে, আচ্ছা, তারপরে আমি নিচে যাই, প্রোডাক্ট ব্যাকলগ এর পরে হচ্ছে, জি বলেন। ম্যাম এই জায়গা থেকে ইম্পর্টেন্ট কোনটা বলছিলেন শুনতে পাইনি। আচ্ছা, এখান থেকে স্ক্রাম আসলে আপনাদের আসবে হচ্ছে স্ক্রাম কি, স্ক্রামের ডিটেলস যদি আসে আপনাদের এই সবগুলোকে ছোট ছোট করে লিখতে হবে নিজেদের ভাষায়। প্রোডাক্ট ব্যাকলগ লিখে আপনি প্রোডাক্ট ব্যাকলগ কি 2 নম্বরে হতেছে লিখে দিবেন। এখান থেকে যে এস্টিমেশন অফ প্রোডাক্টস আইটেম এরকম আসবে না, আমি আপনাদের এক্সামের আগে কোয়েশ্চেন কেমন আসতে পারে আমি একটু আপনাদেরকে বলে দিব, ঠিক আছে, ভয় নেই, আমি বলে দিব। এখন শেষ করি স্লাইডটা, ঠিক আছে। আপনাদের নেক্সট শুক্রবারে হয়তো আমি বলে দিতে পারবো, জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট শুক্রবার আমি আপনাদেরকে 10-15 মিনিট একটু বলে দিব কি কি নিয়ে কাজ হবে। ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ। স্প্রিন্ট ব্যাকলগ শুধু টিম মেম্বার দিয়েই হবে, এবং এটা স্প্রিন্ট ব্যাকলগ মানে কি কোন টিম কতটুকু কাজ করছে। প্রোডাক্ট ব্যাকলগে ছিল হচ্ছে সবাই কতটুকু কাজ করছে, পুরো সিস্টেমের প্রোগ্রেস, আর এখানে হচ্ছে সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ which defines the work for a sprint, মানে এক একটা টিম এক একটা স্প্রিন্টে কতটুকু কাজ করছে সেটা এখানে থাকবে। ওকে, আচ্ছা, বার্ন ডাউন চার্ট মানে হচ্ছে সিম্পলি বলতে গেলে প্রোগ্রেস চার্ট, যে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা একটা ছবির মাধ্যমে দেখানো। বার্ন ডাউন চার্টের শুধু আপনাদের ডেফিনেশনটা পড়লেই হবে, বার্ন ডাউন চার্ট কি, ঠিক আছে। আচ্ছা, স্কেলিং স্ক্রাম আর থাকবে না, লাগবে না, এতটুকু আর লাগবে না, স্ক্রাম শেষ, অনেক বড় জিনিস তো হাবি জাবি জিনিস আর দিচ্ছি না, তাহলে আপনাদের অ্যাজাইল শেষ। তাহলে 3টা চ্যাপ্টার পড়ালাম, আরো 2টা পড়াবো ছোট ছোট, তাহলে শেষ হয়ে যাবে। ম্যাম আজকে কি এই পর্যন্তই?
না, আমি একটু ল্যাব নিতে চাচ্ছি, আপনারা যদি করতে চান। এখন আমার তো আসলে আপনাদের গ্রুপ ফরমেশনটা খুবই দরকার ছিল আজকে, ভাবছিলাম এটা নিয়ে একটু ডিসকাস করব। আপনারা কিন্তু হচ্ছে আপনাদের এর মধ্যে আর ক্লাস নাই কবে? রাতের বেলা? ম্যাম বুধবারে। আচ্ছা, বুধবারে। যেন বুধবারে আবার ডিপার্টমেন্টের মিটিং দিবে কিনা, যদি না দেয় তাহলে আমি 10 মিনিটের একটা ডিসকাশন করব আপনাদের সাথে, ঠিক আছে? আপনারা বুধবারের মতো গ্রুপটা ফরমেশন করে আমাকে অবশ্যই কোন গ্রুপে কে আছেন এরকম একটা এক্সেল শিট বানায় আমাকে অবশ্যই দিবেন। টাইম কিন্তু বেশি নাই। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের 7টা থেকে 8টার ক্লাসটা হয় না এখন আর? ম্যাম হবে মনে হয়, মানে 7 থেকে 8টা আমাদের কোনো ক্লাস নাই। ও আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে 7টা থেকে 8টাই নিব, টানা ক্লাস নিলেই ভালো হয়। শুধু শুধু আপনারাও বসে থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন কি আমি ল্যাবটা নিব নাকি আপনারা হচ্ছে গ্রুপ ফরমেশন করে তারপর ল্যাবটা শুরু করবেন? ম্যাম মানে যারা দেওয়ার তারা তো অনেকেই দিছে, কিন্তু হচ্ছে যারা এখনো দেয়নি ওনাদের মানে ওদের নাম আসলে আমাদের কাছে নাই যে হচ্ছে এক্সট্রা ভাবে কন্ট্রাক্ট করে বলবো। এখন তারা যদি নিজে থেকে না দেয় এটা তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটা এক্সেল শিট আমার সাথে শেয়ার করে ওইখানে জি ম্যাম। হচ্ছে যারা যারা দিছে তাদেরটা লিখে ফেলেন, তাহলে আমি তাদেরকে একটু গাইড করতে থাকি। আর যারা ঠিক আছে। দেয়নি তারা দিলে পরে ওখানে অ্যাড করে দেন। আসলে কেউ যদি নিচে থেকে না দেখেন তা আপনার কিছু করার নাই, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন কি ল্যাবটা করবো, শুরু করবো? আচ্ছা ম্যাম, শুরুর দিকে যে টপিকগুলি কভার করেছেন আজকে একটু রিপিট করবেন? আমি আসলে ফার্স্ট আওয়ারে জয়েন করতে পারিনি তো। আজকে শুরুর দিকে নাকি একদম প্রথম ক্লাস? আজকের শুরুর দিকে, আজকে শুরুতে 6টায় যে ক্লাস শুরু করেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিভিউ করে দিচ্ছি, এক সেকেন্ড একটু হোল্ড করেন আপনারা। ম্যাম এটা আমাদের জন্য খুবই একটা ডিফিকাল্ট টাইম। 6টায় তো অলমোস্ট অফিস ছুটি হয়, 6টা 6:30টায়। আসলে সেটাও একটা কথা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, আমি ক্লাস আবার বলে দিচ্ছি, দাঁড়াও ঠিক করে দেই। একটু দাঁড়ান, আমার মেয়ে আসছে তো একটু ডিস্টার্ব করতেছে, 1 মিনিট একটু হোল্ড করেন, হ্যাঁ? শিওর শিওর। দিচ্ছি, দাঁড়াও একটু করে দেই। না না, তাড়াতাড়ি না, তারা প্যাকেটটা ফেলে দিয়েছি। একটু পানি খেয়ে নাও। আচ্ছা, আমি শুরু করছি, হ্যাঁ? প্রথম থেকে আরেকটু রিভিউ করে দিচ্ছি আজকের ক্লাসে কি পড়াইছি, যারা ছিলেন না তাদের জন্য। আমি একটু শর্টলি বলছি আপনাদের।
আচ্ছা, আজকে আমার ফার্স্ট দিকের ক্লাসে পড়ছিলাম হচ্ছে ম্যাম এটা স্লাইড নাম্বার কত? 3 নাম্বার স্লাইড। ওকে। সো ম্যাম, জি বলেন। আমি অফিসে ছিলাম তো আমার একটা মিটিং এ যাওয়ার লাগতো, তো লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, লিভ নিয়ে নেন, তাহলে আমি ল্যাবটা আপনাদেরকে শুক্রবারেই করাই দিচ্ছি। ঠিক আছে, আমি শুক্রবারে করাই দিব, কিছুক্ষণ লাগবে না, আমি শুক্রবারে করাই দিব। বিশেষ ডায়াগ্রাম তাহলে আমি আইডিটা দিয়ে রাখতেছি কমেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি আইডিটা চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি ওখান থেকে কালেক্ট করে নিচ্ছি। ওকে মিস্টার। আচ্ছা, কেউ হয়তো বা জয়েন রিকোয়েস্ট দিয়েছে। ম্যাম আমাদেরকে কিছু একটা সম্ভবত দেখানোর কথা ছিল ল্যাবের বিষয় মনে হয়। হ্যাঁ, সেটাই দেখাতে চাচ্ছি না, এখন আপনারা বলেন ক্লাস রিপিট করবো নাকি হচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলে দেই তাহলে, তারপরে ক্লাসটা রিভিউ ক্লাসটা নিয়ে নিচ্ছি। দেখেন ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হয় একটু দেখেনি, তাহলে আপনাদের শুক্রবারে ক্লাসে বুঝতে সুবিধা হবে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি অন্য স্ক্রিন শেয়ার করছি, এটা না অন্য একটা। আচ্ছা, এটা হচ্ছে দাঁড়াও। আচ্ছা, শুরু করতেছি। দেখেন draw.io থেকে নরমালি আমি এটা ড্র করি। এখানে আরো অনেক ওয়েবসাইট আছে, স্টার ইউএমএল আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফটেরও একটা আলাদা ওয়েবসাইট, আলাদা কি বলে এটা, অফিস স্যুট আছে যেটার নাম হচ্ছে ভিজিও, মাইক্রোসফট ভিজিও। বাট ভিজিওটা ইদানিং আমি পাচ্ছি না, কেন জানি ক্র্যাক ভার্সনও পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। তো ভিজিও যেহেতু পাচ্ছি না, সো draw.io তে ব্যাক করছি। আবার আপনারা চ্যাট জিপিটি কে বললেও এঁকে দিবে, বাট আমি সেটা আসলে প্লেজারিজম চেক করব। যদি কেউ চ্যাট জিপিটি দিয়ে আঁকান তাহলে কিন্তু এটা ধরে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে draw.io তে যাওয়া। যে আমি গেলাম, draw.io তে দিলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি আবার লিখছি। ঠিক আছে, এটা আমার আগের আঁকা ছিল, তো ওইটাই আসছে। তারপরে এখান থেকে ফাইলে গেলাম, নিউ ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম।
এটা আসলে ডায়াগ্রাম আঁকার জন্য। কি হয়েছে? আচ্ছা, এরপরে আমরা যেহেতু আঁকবো ইউজ কেস ডায়াগ্রাম, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বাউন্ডারি নেওয়া। ঠিক আছে, এই দেখেন এখানে হচ্ছে ইউএমএল আছে, ইউএমএল এর মধ্যে যাব, ইউএমএল এর মধ্যে গেলে আমরা এই নোটেশন গুলো ইউজ করতে পারবো। এখানে সবগুলার হচ্ছে নোটেশন দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে অ্যাক্টর, এটা হচ্ছে ইউজ কেস, এগুলা হচ্ছে বিভিন্ন রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা বাউন্ডারি ক্রিয়েট করা। আমরা এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়ে একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলবো। জি, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি। যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন। এরপরে আমরা অ্যাক্টর গুলাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। অ্যাক্টরের নিচেই যদি আপনি এরকম করেন, কোথায় গেল? অ্যাক্টরে হচ্ছে আপনার ব্যাক স্পেস দিতে হবে না, আপনি অ্যাক্টরের যে নাম দিতে চান, ধরেন অ্যাক্টরের নাম হচ্ছে স্টুডেন্ট, তাহলে অ্যাক্টরকে ক্লিক করে স্টুডেন্ট লিখলেই হচ্ছে ওই লেখাটা চলে যাবে। ঠিক আছে, আবার ব্যাক স্পেস দিলে দেখেন চলে যাচ্ছে। আলাদা করে কিন্তু কিছু করতে হবে না, ডিলিট ফিলেট কিছু দিবেন না, শুধু অ্যাক্টরটাকে সিলেক্ট করে নাম দিতে হবে। ধরেন নাম দিলাম হচ্ছে ইউজার, তারপর এরকম করে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হবে। এরপরে হচ্ছে ইউজ কেস, এই ইউজ কেস গুলো নিয়ে আসলাম, ইউজ কেস গুলো আনলাম, একটা ইউজ কেসকে এখানে রাখলাম। তারপর ইউজ কেসের মধ্যেও সেম জিনিস, আপনি নাম লিখলেই এটা হচ্ছে চলে যাবে, আপনাকে কোনো ড্র্যাগ কিছু করতে হবে না। তো এইগুলা হচ্ছে আমার নোটেশন। ঠিক আছে, draw.io, এখানে আসলে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারেন, বাট draw.io ইজিয়েস্ট এবং সবাই অ্যাক্সেস করতে পারে উইদাউট পেমেন্ট। আগে তো উইদাউট পেমেন্টই ছিল, লাস্ট সেমিস্টার পর্যন্ত দেখছিলাম। তো আপনাকে হচ্ছে এখান থেকে নিয়ে কাজ করতে হবে, এটাই দেখাতে চাইছিলাম ল্যাবে, যে একটা ডায়াগ্রাম এঁকে তারপরে দেখাবো। আর এখন মনে হচ্ছে এটা মনে হয় আপনাদের শুক্রবারে অফলাইন ক্লাসে দেখালেই মনে হয় বেটার, আমার মনে হচ্ছে। আপনারা কি বলেন? ঠিক আছে ম্যাম, ফ্রাইডেতে দেখেন। ঠিক আছে ম্যাম, আসলে সবাই তো হয়তো আজকে এট টাইম জয়েন করেনি, ফ্রাইডেতেই দেখা। হ্যাঁ, কারণ অনেকেই মনে হয় এখনো অফিসেই আছেন অথবা রাস্তায়, আপনাদের কথা শুনে মনে হলো। তো আমি জি ম্যাম, ফ্রাইডেতেই বেটার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আপনারা জাস্ট একটু দেখে আইছেন draw.io তে, বা আপনাদের যদি অন্য কোনো সাজেশন থাকে যে না আমি অন্যটাতে করতে চাচ্ছি, সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সিম্পল জিনিস, বেশি কঠিন হবে না আপনাদের জন্য। আর যেটা বললাম যে গ্রুপ ফরমেশনটা করে ফেলেন। আচ্ছা, এখন হচ্ছে যারা ক্লাসটা মিস করছেন প্রথমে, তাদের জন্য একটু রিপিট করে দিই আমরা কি কি করছি। আমরা ম্যাম ম্যান্ডেটরি 4 জন নাকি কম নিয়েও গ্রুপ করা যাবে? কম নিয়ে কতজন নিয়ে করতে যাচ্ছেন? কম নিয়েও করা যাবে, হাইয়েস্ট 4 জন। বুঝতে পেরেছি ম্যাম, ফার্স্টের দিকে ক্লাসে যারা ছিল তারা চাইলে কি লিভ দিতে পারবেন? হ্যাঁ, আপনারা লিভ দিতে পারেন চাইলে। আপনারা অ্যাটেন্ডেন্স এখানে লিখে দেন চ্যাট বক্সে, এখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি। ওকে ম্যাম। একজন প্রেজেন্ট দিতে পারেন নাই, ওর কারেন্ট চলে গেছিল, তো ওটা উনি মেসেজও করতে পারেন নাই। আচ্ছা, তাহলে আপনারা কেউ একটু লিখে দেন তার আইডিটা। ওকে ম্যাম। তাহলে আমি শুরু করি, দেখেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি বলেন। ম্যাম, আমাদের একজন মেবি ওর কারেন্ট চলে গেছে, ও ডিসকানেক্ট হয়ে গেছে। সমস্যা নেই, আমি তো হচ্ছে আইডি গুলো শুধু কালেক্ট করবো, আপনার আইডি গুলো তাহলে একটু লিখে দেন চ্যাট বক্সে, ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন এক্সট্রিম প্রোগ্রামিং পড়াইছিলাম। এক্সট্রিম প্রোগ্রামিং কি? এক্সট্রিম প্রোগ্রামিং ওয়ান কাইন্ড অফ অ্যাজাইল, যেখানে আসলে কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং করা হয়, যে টিমগুলোর মধ্যে কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং করে এবং টিম মেম্বার গুলোই সেগুলো রিভিউ করে। ঠিক
আছে? মানে এটার নামই এর জন্য এক্সট্রিম লেভেল অফ প্রোগ্রামিং, যে কন্টিনিউয়াসলি কোড করতেছে এবং কোড যত বেশি ইমপ্রুভ করা যাবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতেছে। তাহলে এক্সট্রিম প্রোগ্রামিং দেখেন কি, এক্সট্রিম প্রোগ্রামিং এর প্র্যাকটিস কি, যে টেস্টিং যদি গুড হয় তাহলে সবাই সেটাকে টেস্ট করে দেখে হ্যাঁ এটা গুড, যদি রিভিউ গুড হয় সবাই এটাকে রিভিউ করে, যদি ডিজাইন গুড হয় তাহলে রিফ্যাক্টর করে অল দ্য টাইম, আরো বেশি ভালো করতে চায় ডিজাইন, ঠিক আছে। যদি ইন্টিগ্রেশন গুড হয় তাহলে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করতে থাকে সিস্টেমগুলোকে। এরপরে হচ্ছে ইফ সিম্পলিসিটি ইজ গুড টু দ্য সিম্পলেস্ট থিং দ্যাট কুড বি পসিবল ওয়ার্ক, মানে একদম সংক্ষিপ্ত বা হচ্ছে কি বলবো একদম ইজিয়েস্ট রাখতে হবে সিস্টেমটা, কারণ হচ্ছে নর্মালি সিস্টেমগুলো আমরা নন টেকনিক্যাল পার্সনদের জন্য আসলে করি, যেহেতু নন টেকনিক্যাল পার্সনদের জন্য করি তো আমাদের থাকবে হচ্ছে যাতে এটা সিম্পল হয়, একদমই সিম্পল ভাবে কাজটা আমরা করতে পারি। ম্যাম ইফ শর্ট ইটারেশনস আর গুড, মানে কি ম্যাম এটা শর্ট টাইমের মধ্যেই সিস্টেমটা ডেভেলপ করাটাই ভালো? না, এখানে এটা না শর্ট টাইমের মধ্যে না, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার ধরেন সিস্টেমটা কেমন, যে দাঁড়া একটু সোজা করে বলি, তখন যেটা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনার হচ্ছে এখানে শর্ট রিলিজ থাকে। শর্ট রিলিজ মানে ধরেন 5 দিনের, ওই যে আমরা স্প্রিন্টের মতো দেখলাম না, যেখানে একটু অল্প টাইম ছিল, এখানে হচ্ছে একটু অল্প টাইম থাকে, অল্প টাইমের মধ্যে আপনার কতটুকু কাজ হচ্ছে। আপনি প্রথমে দেখলেন যে 5 দিন নিলেন, 5 দিনের পরে দেখলেন যে 4 দিনেও কাজটা হচ্ছে, তাহলে কি আপনি ইটারেশন টাইমটা কমায় নিয়ে আসবেন, যে যত অল্প দিনের মধ্যে ইটারেশন করা যায়, যত অল্প দিনের মধ্যে তারা কাজ নিয়ে টিম লিডার অথবা ক্লায়েন্টকে দেখাতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে শর্ট ইটারেশন। আচ্ছা, এই স্ট্রিমের কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো আমরা দেখি। প্রথমটা হচ্ছে ইনক্রিমেন্টাল প্ল্যানিং। প্রথমে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে কিভাবে আপনার ইটারেশনটা হবে। দেন হচ্ছে স্মল রিলিজ, যেটা অল্প অল্প কাজ করে সেটাকে রিলিজ করা। ডিজাইন, তারপর সিম্পল ডিজাইন মানে হচ্ছে ডিজাইনটাকে সিম্পল রাখা। তারপর হচ্ছে টেস্ট ফার্স্ট ড্রাইভেন, দ্যাট মিনস যে প্রথমেই হচ্ছে আপনি ডেভেলপ করবেন, সাথে সাথে আপনি সেটাকে কি করবেন, সেটাকে হচ্ছে আপনি টেস্ট করবেন যে আপনার কাজটা ঠিক আছে কিনা। ওকে, দেন আছে হচ্ছে রিফ্যাক্টরিং। ম্যাম এটা হচ্ছে রিফ্যাক্টরিং এ আসতেছি। রিফ্যাক্টরিং মানে হচ্ছে রিডিজাইন করা, সিস্টেমটাকে রিডিজাইন করা। ওকে, যে একবার করছেন তারপরে কি হবে, তারপর ক্লায়েন্টের সাথে যেহেতু এজআই ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করা হবে, তো যখনই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা হবে তখন এটা একটা ফিডব্যাক আসবে, তো ফিডব্যাক নিয়ে কাজ করা। দেন হচ্ছে কি বলে, এটা গেল রিফ্যাক্টরিং, যে আপনি এখানে কি ম্যাম এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিস এ এবং বি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যাটাগরিজ করা আছে না, এটা ক্যাটাগরিজ, এগুলো প্র্যাকটিস, মানে এই জিনিসগুলো আপনার এক্সট্রিম প্রোগ্রামিং এ করতে হবে। মানে এক্সট্রিম প্রোগ্রামিং এ কি কি কাজ করা হয় এটার লিস্ট। বুঝতে পেরেছি ম্যাম। ওই যে হেডলাইনে উপরের স্লাইডে কিন্তু এ লিখে আছে, পরের স্লাইডে বি, সেজন্য বললাম যে ক্যাটাগরিজ করা আছে কেন। না, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এর জন্য এ বি সবগুলো এটার মধ্যে, মানে এটা হচ্ছে এ মানে বোঝাচ্ছে যে এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা বোঝাচ্ছে। ওকে, এরপরে গেল হচ্ছে, এরপরে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং এর মানে হচ্ছে দুজন মিলে কাজ করা, মানে দুজন ধরেন কাজ করতেছে, একজন কোড করবে আরেকজন কোড রিভিউ করবে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে দুজন মিলে কাজ করলে কাজটার ভুল তাড়াতাড়ি চোখে পড়ে। এরপর হচ্ছে কালেক্টিভ ওনারশিপ, মানে সবাই আসলে সব সেক্টরে কাজ করবে, এখানে কেউ এমন নাই যে আমি শুধু এই কাজই করবো আপনি শুধু এই কাজই করবেন, এরকম না, এখানে রোলগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এরপর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে ছোট ছোট সিস্টেম গুলাকে নিয়ে কাজ করা, ঠিক আছে। মানে ছোট ছোট কম্পোনেন্ট গুলাকে প্রথমে ডেভেলপ করা হয়, তারপর এই কম্পোনেন্ট গুলাকে একটা সাথে আরেকটাকে ইন্টিগ্রেট করা হয়,
এরকম আস্তে আস্তে করে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করা হয়, যে ছোট ছোট ভাগ করে করে আপনি একটু একটু করে আগাবেন, পুরোটাকে একসাথে ইন্টিগ্রেশন করা না। সাস্টেনেবল পেস মানে হচ্ছে যে কতটুকু জায়গা নিচ্ছে সিস্টেমটা, কতটুকু মেমোরি নিচ্ছে, কোডের কোয়ালিটি কেমন, এটা হচ্ছে সাস্টেনেবল পেস। তারপর হচ্ছে অনসাইট কাস্টমার মানে হচ্ছে কাস্টমারকে সবসময় ইনভলভ করা। আচ্ছা, টেস্টিং মানে কি? টেস্টিং হচ্ছে আসলে এক্সপিএস সেন্টার মানে হচ্ছে পুরোটাই বেস হচ্ছে টেস্টিং এর উপরে, যে কন্টিনিউয়াসলি টেস্ট করা যে সিস্টেম ঠিকমতো কাজ করতেছে কিনা এরকম। এক মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ ক্লাস নিচ্ছি 8টা পর্যন্ত। ক্লাস শেষ করি না মনে হয়। আচ্ছা, টেস্টিং মানে যেটা বললাম যে সিম্পলি হচ্ছে আপনার সিস্টেম গুলাকে নিয়ে আসলে টেস্ট করবে, যে কন্টিনিউয়াসলি টেস্ট করবে। একটা মডিউল ডেভেলপ করলে সেটাকে সাথে সাথেই টেস্ট করবে। মানে অনেক ধরনের টেস্ট আছে, আপনি শুধু এটা এমনি পড়েন, আমরা টেস্ট নিয়ে ডিটেলস করবো দেখে এটা এত আর গুরুত্ব দিচ্ছি না। ইউনিট টেস্ট মানে সবগুলাকে হচ্ছে এখানে টেস্ট করা। তারপর হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট মানে এখানে কাস্টমারের রোল কি? এখানে কাস্টমারের রোল আসলে অনেক ইম্পর্টেন্ট, যে কন্টিনিউয়াসলি কাস্টমারকে এখানে ইনভলভ করা হয় যাতে সে বুঝতে পারে, মানে ডেভেলপাররা বুঝতে পারে তার রিকোয়ারমেন্ট কি, এবং কাস্টমার বুঝতে পারে যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা ঠিক মতো হচ্ছে কিনা। তো এখানে আসলে কোনো মানুষ তো আসলে কাস্টমার ফুল টাইম ওয়ার্ক করতে পারবে না, সো তারা একটা সার্টেন টাইমের পর পর মিটিং করে। আচ্ছা, এই যে পেয়ার প্রোগ্রামিং এর কথা যে বলছিলাম, পেয়ার প্রোগ্রামিং এ দেখেন কি করে, যে দুজন একটা বিসির দিকে তাকায় আছে, একজন কোড করতেছে আরেকজন রিভিউ করতেছে। এটাই হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, যে একটা কাজ দুজন মিলে করবে। আচ্ছা, পেয়ার প্রোগ্রামিং এর বেনিফিট গুলো দেখেন। এটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখানে যখন দুজন মিলে কাজ করে তখন ডিফেক্ট গুলো ভালোভাবে বোঝা যায়, বেটার ডিজাইন হয়, ঠিক আছে, একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারে। এবং কি হয় এখানে, যে ডিসিপ্লিনটা এখানে থাকে, যেহেতু দুজন মিলে কাজ করতেছে এখানে কিছু রুলস রেগুলেশনও থাকে, যে দুজন মিলে যেহেতু কাজ করতেছেন একটা ডিসিপ্লিনের মধ্যে কাজ না করলে দেখা যায় দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আচ্ছা, এখন পেয়ার প্রোগ্রামিং থেকে কারা বেনিফিট হয় একটু দেখি। আচ্ছা, রিফ্যাক্টরিং এটা হচ্ছে কি, সিস্টেম মডেলটাকে রিডিজাইন করা, যে একটা জিনিস কাজ করতেছে না, তাহলে এটাকে আমরা আবার একটু রিমডেলিং করবো। রিমডেলিং মানে হচ্ছে রিফ্যাক্টরিং। এখানে দেখেন রিফ্যাক্টরিং এক্সাম্পল আছে, এটা দেখলেই পারবেন। আচ্ছা, এরপরে যাই হচ্ছে ওয়াই এক্সপি ওয়ার্কস। এক্সপি আসলে কেন কাজ করে, এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা লাইট ওয়েট, মানে ডিসিপ্লিন আছে কিন্তু কোনো ব্যুরোক্রেসি নাই, মানে কঠিন কিছু নাই। তারপর হচ্ছে এখানে সবাই অনেক স্ট্রেসের মধ্যে থাকে। স্ট্রেস মানে এখানে মেন্টাল স্ট্রেস না, স্ট্রেস মানে কাজ শেষ করার স্ট্রেস, যে প্রপারলি টাইমলি কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কি হয়, আর হয় হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ আ কনভারসেশন, মানে কি ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি কনভারসেশন করা হয়। তারপর হচ্ছে দ্য কোড ইজ দ্য ডকুমেন্টেশন, এখানে কোডটাকে অবশ্যই ডকুমেন্ট আকারে লিখা হয়। তারপর হচ্ছে কি এক্সপি ইজ ফান, মানে এক্সপি হচ্ছে একটা ফান, কারণ দুজন মিলে কাজ করে, দেখে একজন দেখে আর একজন কাজ করে, সো ইজ আ ফান। আচ্ছা, কারা কারা বেনিফিট হয় দেখেন, প্রোগ্রামার্স আর কাস্টমার সবাই বেনিফিট হয়। কি বেনিফিট হয়, যে কাস্টমাররা হচ্ছে প্রোগ্রামাররা ঠিক মতো কাজ করতে পারে, তারা টেকনিক্যাল ডিসিশন নিতে পারে, দুজন মিলে কাজ করে রিকোয়ারমেন্টস ক্লিয়ার হয়। কাস্টমাররা কিভাবে হয়, তারা বিজনেস ভ্যালুটা বুঝে, আসলে সফটওয়্যারটাকে ঠিক মতো আগাচ্ছে কিনা, তারা অ্যাকুরেট ফিডব্যাক দিতে পারে, তারা কোনো একটা চেঞ্জ হলে ইনফর্ম থাকে, তারা আবার চেঞ্জে কি করতে পারে, হস্তক্ষেপ, মানে তারা কোনো চেঞ্জ হলে সেটা দিতেও পারে, যে হ্যাঁ চেঞ্জটা করো। এটুকুই পড়াইছি হইতেছে ফার্স্ট ক্লাসে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। শুক্রবার আপনাদের সাথে দেখা হবে, আপনারা লিভ নিতে পারেন। ম্যাম রোলটা তাহলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যারা আছে তারা রোলটা লিখে দেন, আমি রোলটা নিয়ে নিচ্ছি এখনই।
ঠিক আছে ম্যাম, লিভ নিলাম। আসসালামু আলাইকুম। জি মা, জি মা, করো।